জি 24 ঘন্টা জ্যাকলেবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর আজকে 5টার পাঁচে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুজন গেস্ট রয়েছেন আমার সঙ্গে। প্রথমে আমি ডেকে নেব সুজীব কর রয়েছেন, আবহাওয়া বিশ্লেষক, পরিবেশবিদ। আর আমি ডেকে নেব রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমন দা প্লিজ। সুমন দা সুজীব দাকে নিয়ে আলোচনা করার মূল কারণ হচ্ছে এটা, আমরা গত কয়েকদিনে দেখেছি যে বৃষ্টি উত্তরবঙ্গে বেনজির ভাবে হয়েছে। বেনজির মানে বেনজির। উত্তরবঙ্গে যারা বাসিন্দা তারা বলছেন তারা হয়তো গত 20, 25, 30 বছর এরকম বৃষ্টি তারা দেখেননি। এবং জল নেমে যাওয়ার পরে যে পরিস্থিতি তৈরি হলো সে ভয়ঙ্কর পরিস্থিতি। উত্তরবঙ্গে যারা গিয়েছেন, উত্তরবঙ্গে যারা থাকেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। কিন্তু সেই বিপদের আভাস এবং সেই বিপদ কোন জায়গায় আরও ভবিষ্যতে যেতে পারে সেই চর্চা ছাপিয়ে কি হলো? সেই চর্চা ছাপিয়ে উঠে এলো ম্যানমেড বন্যা, ভূগোল পড়ুন, মাথা ফাটাফাটি, রক্তারক্তি, কে কি কাজ করেছে না করেছে, রাজনীতি রাকচাকচি। কি ছবি ছিল আর কোন দিকে গেল আপনারাই তো দেখলেন। দেখুন। বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য, এবং অতি দুর্যোগ, অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে। এ ভূগোল জানে না, ওনাকে বলবো ভূগোল পড়ুন। সুজীববাবু, কিসের চর্চা হওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে সমগ্র পৃথিবীব্যাপী জলবায়ুটা যেভাবে দ্রুতগতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাতে আমাদের কিন্তু নতুন করে ভাবনার একটা জায়গা তৈরি করে দিয়ে গেল এবারের এই বন্যা। আমাদেরকে এবারে ভাবতে হবে এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে যে ভবিষ্যতে আমরা কিভাবে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে রুখতে পারি বা এর সঙ্গে আমরা যুঝে নিতে পারি। কিন্তু সেই জায়গাটা আদৌ কিন্তু আলোচনার মধ্যে উঠে এলো না। প্রত্যেক রাজনৈতিক গোষ্ঠী যে যার নিজেদের মতো করে একটা ব্যাখ্যা তৈরি করে দিয়ে গেলেন এবং আলটিমেটলি কিন্তু মানুষের দুর্দশার জায়গাতেই থেকে গেল। ফলে সেই যে জায়গাটা আমরা কোনোদিনও আলটিমেটলি দেখতে পেলাম না যে সঠিক কোনো কথা একটা এই প্রকৃতি নিয়ে রাজনৈতিক নেতারা বলছেন বা তারা ভাবছেন বা তারা সঠিকভাবে কিছু করার একটা চেষ্টা করছেন। কারণ প্রকৃতি এত দ্রুত আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আমি বলবো সরে যাচ্ছে। আমাদের যা কিছু করার সময় ছিল সেই করার সময়টা পেরিয়ে যাচ্ছে, অথচ এখনও আমরা শুধুমাত্র আলোচনার মধ্যে বসে আছি। এবং সেই আলোচনাটাও যদি কোনো গঠনাত্মক আলোচনা হতো তাও বোঝা যেত না কিছু একটা ভাবনা হচ্ছে। কিন্তু বেসিক্যালি কোনো গঠনাত্মক আলোচনা নয়। যখন প্রাকৃতিক দুর্যোগ আসে মানুষের মৃত্যু হয়, সুতরাং আলটিমেটলি ধরে নিতে হবে আমাদের যে মানুষের মৃত্যুটা অবশ্যম্ভাবীভাবে পরপর ঘটতে থাকবে। রাজনৈতিক নেতারা রাজনীতি করে যাবেন এবং আমাদেরকে আমাদের ভাগ্যের উপরে পুরোটাকেই ছেড়ে দিয়ে বসে থাকতে হবে। ফলে সেই জায়গা থেকে বেরিয়ে গেল কেন প্রাকৃতিক বিপর্যয়গুলো নামছে, পরিবেশের কি ধরনের পরিবর্তন ঘটছে, ভবিষ্যতে আমরা কিভাবে এই পরিবেশকে বাঁচাতে পারি, কিভাবে উত্তরবঙ্গের বন্যাকে রোধ করা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো ছিল গঠনাত্মক আলোচনা। সেই জায়গাতে কিন্তু আমরা বিন্দুমাত্র প্রবেশ করলাম না। আমরা কতগুলো হালকা কথাবার্তাকে নিয়ে এমনভাবে বলে গেলাম যে আলটিমেটলি তার দ্বারা বাস্তবিক ক্ষেত্রে যারা দুর্দশাগ্রস্ত তাদের কোনো লাভ হলো না, তারা দুর্দশার মধ্যেই থেকে গেল। এই জায়গা থেকেই সুমনদা, এই যে সুজীববাবু বলছেন কি করা উচিত ছিল, কিন্তু
কি করা উচিত যদি করতে হয়? আপনার কি মনে হয় যে শুধুমাত্র রাজ্য সরকার বলে দিল এইগুলো করতে হবে, তা তো নয়। ওখানকার সাংসদ রয়েছেন বিরোধী দলের, বিধায়ক রয়েছেন বিরোধী দলের, বা সেই সাংসদ বিধায়করা বলছেন আমরাই করব, কেন্দ্র করবে, রাজ্যের দরকার নেই। এটা তো সম্ভব নয়, যৌথ উদ্যোগ ছাড়া তো সম্ভব নয়। সেটা কি আদৌ সম্ভব? দেখুন, সব্যসাচী উনি অনেক বেটার বলবেন, কিন্তু আমি প্রথম বলবো যেটা সবচেয়ে বড় সমস্যা আমার মনে হয়, এবং আমি একজন দক্ষিণবঙ্গের নাগরিক হিসেবে, আমরা বেসিক্যালি উত্তরবঙ্গ নিয়ে ভাবি না। আমরা বেসিক্যালি উত্তরবঙ্গ নিয়ে খুব উদাসীন। আমাদের কাছে ডুয়ার্স একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, একটু গরম পড়লে দার্জিলিং যাব, একটু পুজোর সময় দার্জিলিংয়ে গিয়ে সেলফি তুলব। আমরা একবারও বোঝার চেষ্টা করি না যে উত্তরবঙ্গের মানুষ ঠিক কী সমস্যার মধ্যে দিয়ে রয়েছে, এবং তার কারণেই যতটা রাজনৈতিক আকচি ইত্যাদি হয়, তার বাইরে এই প্রশ্নটা ওঠে না যে সারা বছর ধরে কি হয়। দেখুন, এখন বলা হচ্ছে যে প্লাস্টিক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তো তুমি কি এটা সারা বছর ধরে জানতে না? আমরা বেসিক্যালি মানে উনি অনেক ভালো বলবেন, আমরা বেসিক্যালি পরিবেশ, প্রকৃতি, আবহাওয়া এগুলো নিয়ে তো ভাবিই না। দ্বিতীয়ত যেটা নিয়ে ভাবি না, এবং এটা একটা খুব দুঃখের সাথে বলছি, ওই রাজনৈতিক কারণে আমরা ভাবি না। যেহেতু উত্তরবঙ্গে কটা আসন, উত্তরবঙ্গে 54টা আসন, জিতলেই বা কি? আমাকে মানে আলিমুদ্দিন স্ট্রিটে অনেক দিন আগে, 30 বছর আগে, একজন খুব সিনিয়র নেতা, আমি নাম করতে চাই না যেহেতু তিনি মারা গেছেন, বলেছিলেন যে উত্তরবঙ্গে 54টা আসন, কি আশা গেছে? উত্তরবঙ্গে কংগ্রেস শক্তিশালী থাকবে? মানে এই যে ভাবনাটা যে 54টা আসন তো আসলে কোনো ভাগ্য পরিবর্তন করে দিতে পারছে না, ফলে 4টে সেতু ভাঙলো, 3টে লোক মারা গেল, 10টা লোক মারা গেল। 154টা থাকলে কি বলছো যে বেশি ভাবনা চিন্তা হতো? হয়তো একটা ভাবনা চিন্তা হতো, কিন্তু প্রথমত আমি বলবো যে আমরা বেসিক্যালি, আবার আমি বলছি, আমি দক্ষিণবঙ্গের নাগরিক হিসেবে তুই আমার সুযোগ দিয়েছো বলে বলবো যে আমরা উত্তরবঙ্গ সম্পর্কে কিচ্ছু ভাবি না। তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের জন্য ভালো চিকিৎসার পরিষেবা আছে কিনা, এটা আমি নাম করেই বলতে পারি। উত্তরবঙ্গের একজন প্রাক্তন মন্ত্রী, তার ভাইপো এখন কংগ্রেসের বড় নেতা, আমাকে হাফিজ আলম সোনানি বলেছিলেন, আপনারা বোঝেনই না যে চিকিৎসার জন্য উত্তরবঙ্গের লোককে দক্ষিণবঙ্গে আসতে গেলে সঙ্গে একটা লোক জোগাড় করতে হয়, কারণ আমরা জানি না যে কলকাতায় কোথায় চিকিৎসার জন্য কোন হাসপাতালে যাব, কোন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাবো। এই যে উত্তরবঙ্গ কে আমরা একটা মানে কি বলবো দুয়ারানি করে রেখে দিয়েছি, তার এটা তো কিন্তু শুধু রাজনীতি নয়, এটা থট প্রসেসে আমাদের থট প্রসেসে মানে গত 50 বছর বা তারও বেশি সময় ধরে তৈরি হওয়া যে থট প্রসেস, সেখানে উত্তরবঙ্গ কোনো মানে করে না। এবং আরও দুঃখের বিষয়, সেটাও আমি বলতে চাই, উত্তরবঙ্গে যদি একটা লোক বিখ্যাত হয় তাহলে সে প্রথমেই কলকাতায় ফ্ল্যাট কিনে চলে আসে, ফলে হি ডাজন্ট কেয়ার যে শিলিগুড়িতে কী হচ্ছে, হি ডাজন্ট কেয়ার রায়গঞ্জে কী হচ্ছে। ফলে যখন বন্যা হয়, তাও এবারে এমন একটা ঘটনা ঘটেছে যে তার জন্য মানে আমরা টনক নড়ে গেছে। রোববার সকালবেলা ওরকম জলস্রোত, নাহলে তুমি দেখো যে আমরা ভাবছি না উত্তরবঙ্গের সমস্যাগুলো নিয়ে, উত্তরবঙ্গের এ নিয়ে আমরা ভাবছি না। এটা মানে আমাদের নাগরিক জীবনের বড় চ্যালেঞ্জ। সারা বছর ধরে যদি তুমি ভাবতে যে ওইখানে এই সমস্যাটা আছে, দার্জিলিংয়ে কেন এত বেআইনি নির্মাণ হচ্ছে, দার্জিলিংয়ে কেন এত হোটেল গজিয়ে উঠছে, দার্জিলিংয়ের হোটেলগুলোতে কেন জলের অভাব, তাহলে তুমি বুঝতে পারতে যে কোথায় সমস্যাটা ছিল। আচ্ছা, এই জায়গা থেকে সুজিবাবু, তাহলে তো বিপদটা থেকেই গেল যদি এইরকম হয়ে থাকে। উনার কথার সঙ্গে আরেকটা জায়গাকে অ্যাড করছি, আমরা উত্তরবঙ্গ নিয়ে ভাবছি না, উনি যথার্থই বলছিলেন, কিন্তু আমরা কি দক্ষিণবঙ্গ নিয়ে ভাবছি? ডিভিসির বন্যা নিয়ে প্রত্যেক বছর যে ধরনের রাজনীতি হয়, ডিভিসিতে বন্যা হবেই, সেটা আমার ধারণা মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে ডিভিসিতে বন্যা হবে। এখন বেসিক্যালি যে বিষয়টা বলি, দেখুন, সেটা হচ্ছে যে আমি দক্ষিণবঙ্গে তো মারামারি হলেন, আমরা তবু একটু কাছে তো ভাবতে পারি, কিন্তু উত্তরবঙ্গে আপনি দেখবেন যে গড়ে একটা কিছু হলো আমরা ভাবি না। ঠিকই, আসলে বিষয়টা হচ্ছে কোনো বঙ্গ নিয়েই আমরা ভাবি তো নয়, তার কারণ হচ্ছে প্রকৃতি এত দ্রুত হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। এইটা নিয়ে যদি রাজনৈতিক নেতারা ভাবেন তাহলে কিন্তু বেসিক্যালি তাদের ভোট ব্যাংক ভরবে না। আমি যদি নির্দিষ্টভাবে পাহাড়ে ফোকাস করি, মানে আমার তো মনে পড়ছে না পাহাড়ে ধস স্বাভাবিক ব্যাপার, কিন্তু এমন ধস হবে যে এতজনের মৃত্যু হবে মিরিকের মতন জায়গায়, মানে এটা তো মানে অভাবনীয় বিষয়। এবং একের পর এক কনস্ট্রাকশন, আমরা দেখুন তুললে আমি ওনাকে
সে যে এই যে কনস্ট্রাকশন হচ্ছে, তুমি তো রোজ যাও, মানে তুমি মানে যে পর্যটক যায় সে জিজ্ঞেস করেছে, মানে আমি দার্জিলিংয়ে গিয়ে, আমি নাম করছি না, যে হোটেলটা আগে থেকেছি সামনে বিরাট কাঞ্চনজঙ্ঘার ভিউ, পরের বার গিয়ে দেখলাম তার আগের হোটেলটা, তার আগে একটা হোটেল উঠে গেছে। আমার ভয় হলো, আমি শহুরে বাবু, আমি ওই হোটেলটায় গেলাম যাতে কাঞ্চনজঙ্ঘা আরটু ভিউ পাই। তারপরের বার প্রায় 2-6 মাস বাদে গিয়ে দেখলাম তারও আগে একটা হোটেল উঠে গেছে। তো এই যে হোটেলগুলো উঠছে, কে পারমিশন দিচ্ছে? সমস্যাটা দেখুন, কেউ না কেউ একটা পারমিশন দিচ্ছে, অবভিয়াসলি, না হলে হয় না। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে প্রকৃতিটাকে উপরে অত্যাচার করেছি, প্রকৃতিটাকে আমরা একটা পণ্য ভেবে তাকে বিপণন করেছি। আমরা কিন্তু কখনো প্রকৃতিকে সুস্থ রাখার চেষ্টা করিনি। আমরা যে বারবার একটা কথা বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বহমান উন্নয়ন। বহমান উন্নয়ন মানে কিন্তু প্রকৃতিকে প্রকৃতির মতো জায়গাতে রেখে দিয়ে তার রেসপেক্টিভ একটা ডেভেলপমেন্ট তৈরি করা। কিন্তু উত্তরবঙ্গে যেটা হয়েছে, কমপ্লিটলি প্রকৃতিটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, নেচারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে যেটা বড় ভাবার ব্যাপার, সেটা হচ্ছে উত্তরবঙ্গের যে হিমালয়, সেটাকে আমরা বলছি অবহিমালয়। মানে হিমালয়ের যে স্ট্রাকচার তার থেকে একটু অন্য রকম। এখানে অত্যন্ত কোমল প্রকৃতির শিলাগুলো দিয়ে তৈরি, সেটা দীর্ঘদিন ধরে আবহবিকার প্রাপ্ত হয়েছে, ভেঙে চুরচুরে মাটিতে পরিণত হয়ে গেছে। এটা কি আপনি বলছেন উত্তরাখণ্ড বা হিমাচলের থেকেও বিপজ্জনক? উত্তরাখণ্ড বা হিমাচলের থেকে অনেক বেশি বিপজ্জনক। এবং তার ফলে যেটা হয়েছে, এখানে যে ধরনের কনস্ট্রাকশনগুলো করা হয়েছে এবং অসংখ্য যে ঝোড়া, সেই ঝোড়াগুলোর পথগুলোকে বন্ধ করে দিয়ে হোটেলগুলো তৈরি করা হয়েছে, রাস্তা কনস্ট্রাকশন করা হয়েছে, প্রচুর ভাইব্রেশন ক্রিয়েট করা হচ্ছে, এবং এরা প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি এখানকার মাটির সঙ্গে শ্যুট করে না। অর্থাৎ এবং শেষ পর্যন্ত যেটা দেখুন, আবার একটা টানেল খনন করে সিকিম অবধি একটা রেল লাইনকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ভাইব্রেশন, এই যে হিউজ ভাইব্রেশন, এই নেওয়ার মতো ক্যাপাসিটি এখন এখানকার মৃত্তিকা স্তরের নেই। কারণ এখন কিন্তু সেখানে শিলাস্তর নেই, মাটির স্তর। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে জলের সঙ্গে মাড ফ্লো করছে। হিমালয় পার্বত্য অঞ্চলে মাড ফ্লো করার কথা নয়, তার কারণ হচ্ছে সেখানে কঠিন প্রস্তর থাকার কথা। টোটালটাই আবহবিকার প্রাপ্ত হতে 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 মাটিতে পরিণত হয়েছে। ফলে এই মুহূর্তে যদি আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে টোটালটাই আমাদের হাতের বাইরে চলে যাবে। আমরা তার উপরে করছি কি, কালিম্পংয়ে একটা বড় জলাধার, আমরা তার উপরে গ্যাংটকে জলাধার এবং ভুটানে জলাধার, এই যে সমস্ত জলাধারগুলোকে তৈরি করেছি, তার যে লোড, সেই লোড নেওয়ার ক্যাপাসিটিও এখানকার সারফেসের নেই। ঠিক, আমি এই জায়গা থেকে সুমনদার কাছে যাবো। সুজবাবু তো যে বড় স্ট্রাকচার করার কথা বললেন, আমরা জি24 বারবার গত কয়েক বছর ধরে একের পর এক উত্তরবঙ্গের নদীতে অবৈধভাবে বালি খোঁড়া, পাথর তোলা, রিভার বেডের ওপরে প্রায় রিসর্ট বানানো, আমাদের প্রতিনিধিকে মাল পর্যন্ত খেতে হয়েছে। কোনো না কোনো রাজনৈতিক দলের সাহায্য ছাড়া সম্ভব এই রাজ্যে? না, পশ্চিমবঙ্গে দেখো, পশ্চিমবঙ্গে একটা সুবিধে আছে, তুমি যাকে এই রাজনৈতিক দলের ধরবে, তুমি পরের নির্বাচনে দেখতে পারো সে উল্টো। একদমই ঠিক আছে, একদমই। ফলে আসলে লোকাল যে পাওয়ারফুল, সে পুরোটা ডমিনেট করে। এবং তুমি তাকে যদি বলতে চাও, আমি একটু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবো, দাদা যেটা বললেন, দেখো রোজ একটা বিতর্ক হচ্ছে, যশোর রোডের গাছগুলো কেন কাটা হচ্ছে না, তাহলে বড় বাস যেতে সুবিধা হবে। আরে বোঝো ওই গাছগুলোর গুরুত্ব। তোমার বাংলাদেশে মাল পাঠাতে হবে কিংবা বাংলাদেশ থেকে লোক আনার জন্য বড় বাস চালাতে হবে, তুমি ভাবছো যে 150-200 বছরের পুরনো প্রায় 1000 খানেক গাছ কাটবে, তোমার ভাবনাই নেই যে সেটা হলে ওখানকার পরিবেশের কি 12টা বেজে যাবে। এই যে বললাম যে তুমি লোকালি পাওয়ারফুল, তুমি মানে মানে পশ্চিমবঙ্গে একটা সুবিধা হচ্ছে, তুমি যদি ধারাবাহিকভাবে দেখো, দেখবে এক একটা এলাকায় এক একটা পরিবারই পাওয়ারফুল থাকে, সে দল বদলাতে থাকে। মানে মানে এমন না যে নতুন কারোর উত্থান ঘটে, আমি নাম করতে চাই না, ঠিক আছে, উত্তরবঙ্গে তো আরো বেশি। যে আগে মানে লেনিনের নামে শপথ দিত, সে আজকে অন্য দলের নামে শপথ নিচ্ছে, সাভারকারের ছবিটাও রেডি রেখেছে, ঠিক আছে, দরকার পড়লেই চলে যাও। তো এই যে পার্সপেক্টিভে কে পরিবেশের কথা ভাবছে, বালি তুললে পয়সা, কি বলে নদী খাতে লোক বসিয়ে দিতে পারলে আরো পয়সা, ফলে নদী বইছে কিনা এটা নিয়ে ভাবার লজিক তোমার মনে হয় যে কারো আছে? আমি তার সাথে একটা জিনিস যোগ করবো, মানে দাদার বক্তব্যটা মেনে নিয়ে আমি বলবো, তবু দক্ষিণবঙ্গে কি হয় জানো তো, মানে আমি দেখেছি দক্ষিণবঙ্গে তবু একটা নড়াচড়া হয়, ঠিক আছে, এই জি24 অনেকক্ষণ ধরে স্টোরি দেখাচ্ছে, তোরা একটু কিছু কর, এরকম বেশি করিস না, সরে যা আপাতত 6 মাসের জন্য। উত্তরবঙ্গে কে কি, কোনো দাদা তো জিজ্ঞেসও করবে না ফোন করে, তোরা এরকম করছিস কেন, চলছে তো চলছে। তুমি যদি শিলিগুড়ি শহরে যাও, শিলিগুড়িতে যে কোনোদিন বন্যা এরকম পরিস্থিতি তৈরি করবে না তুমি গ্যারান্টি আছে? যে যার খুশি মতো নির্মাণ করেছে।
এবং সেটা আমি আবার বলছি যে একদিনের ঘটনা না। একদমই না। তুমি দেখবে যে 30 বছরের ঘটনা। আবারও আমি বলছি, যে লোকটা আগে অমুক ছিল, হাতে চে গুয়েভারার ট্যাটু ছিল, তখন অন্য স্লোগান দিত, এখন হয়তো অন্য স্লোগান দিচ্ছে, কিন্তু লোকটা একই আছে। আচ্ছা, আমার সময় খুব কম, আমি সুজিতবাবুকে সংক্ষেপে জিজ্ঞেস করব, যদি এই চলতে থাকে তাহলে উত্তরবঙ্গের ফিউচার কি বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, যে অবস্থাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে, প্রাকৃতিক যে জলধারাগুলো ছিল অর্থাৎ নদী খাতগুলো, তাদের ঢাল পুরো পরিবর্তন হয়ে গেছে, প্রচুর পরিমাণে পাথর বালি ইত্যাদি হয়ে গেছে, ফলে তিস্তা নদী তার গতিপথ পরিবর্তন করবে, লিটল রঙ্গিত তার গতিপথ পরিবর্তন করবে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হারে মৃত্তিকা তৈরি হয়েছে, 10 নম্বর জাতীয় সড়ক বলে মানচিত্রে কিছু থাকবে না, এবং দার্জিলিং হিমালয়ের একটা মেজর পার্ট টোটালটাই কিন্তু ছিঁড়ে বেরিয়ে যাবে। অর্থাৎ গোর্খাল্যান্ড বলতে এখন যেটাকে আমরা বুঝি, যে অংশটাকে জিটিএর আন্ডারে পড়ছে, সেই জিটিএর মোটামুটি 50% মতো এরিয়া কিন্তু আগামী 10 বছরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে বেরিয়ে যাবে। টোটালটাই ধসপ্রাপ্ত একটা অঞ্চলে পরিণত হয়েছে, এবং আলটিমেটলি নদী খাতগুলো যেভাবে পরিবর্তিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের এই পদ্ধতিতে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু এর থেকেও বড় সড়ো ডিজাস্টার আলটিমেটলি নেমে আসতে চলেছে, এবং প্রত্যেক বছরই উত্তরোত্তর এই অবস্থার পরিবর্তন ঘটবে এবং অবস্থার বৃদ্ধি ঘটবে। তাহলে তো সুমনদা এইটার ওপরে বেস করেই নতুন করে রাজনীতি তৈরি হবে। হ্যাঁ, বলা যায় না যে ধস আসছে বলে আরও নয় টাকা তোলা বেড়ে যেতে পারে, অথবা ধসের জন্য আপনার একদম বাড়িতে বসে বসে, মানে হোটেলের রুমে বসে বসে ধস দেখতে পাবেন, এরকম কিছু লক্ষ্য জিনিস বানিয়ে ফেলতে পারে। ইউ ডোন্ট নো, মানে উই লিভ ইন এ পিকুলিয়ার সোসাইটি। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে যে নাগরিক বা সুকুমার অনুভূতিগুলো, সেগুলো ক্রমশ চলে যাচ্ছে। ঠিক আছে, সেই জায়গা থেকে যদি আমি ওনার বক্তব্য যদি শোনা যায়, হয়তো দেখবে 4টে হোমস্টে বানিয়ে ফেলা হলো। আমাদের হোমস্টে থেকে আপনারা ভবিষ্যতে ধস দেখতে পাবেন। আপনি এই হোমস্টেতে আসুন, একদম নিখুঁতভাবে ধস যখন হবে আপনি দেখতে পাবেন। ফিরতে পারবেন কিনা সেটা বলা হবে না। ঠিক আছে, তো এই আপনি যাকে বিপণন করছেন, সেই বিপণনটার জন্য একটা তো রক্ষা আছে। দেখো, আমার ওই যে উনি বললেন এত সুন্দর সিকিম যেতে হবে, তোমার কেন ভাই ট্রেনের দরকার? তুমি কেন একটা রেল লাইন দরকার? তোমার সমস্ত জায়গায় তোমার নাগরিক সুবিধে সবচেয়ে বেশি দরকার। এটা দেখো, এটা তো জাতিগত সমস্যা। তুমি যে বলে এটা রাজনৈতিক সমস্যা না। কেওড়াতলা বা নিমতলায় যে বহুজাতিক পাউরুট বার্গার বিক্রির দোকান খোলা হলে সুবিধা হবে, একটু এসিতে বসে করা যাবে, সেই রকম জায়গা আমরা নিয়ে চলে গেছি। একদমই। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সুমনদা, অনেক ধন্যবাদ সুজিতবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।